ডক্টর ইউনূসের তো ফাঁসি দাবি করা উচিত যে এই এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, কিন্তু তারা সেটা না, করে না। আপনি আপনি যে ডক্টর ফাঁসি দাবি করছেন, এটা তো আমরা তো গত কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন মিডিয়া যে কেবল হামের টিকা না, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আমাদের বাণিজ্য চুক্তি হচ্ছে, এই চুক্তি নিয়ে দেখলাম বিভিন্ন জন লেখা লিখেছে, এবং এটা তো ভয়ঙ্কর একটা চুক্তি। আমাদের তো সবকিছু শেষ হয়ে যাবে। তো ওরা তো এই কারণে ফাঁসি দাবি করছে। এই চুক্তিটা নিয়ে আপনার মানে একটু ছোট করে দিতেন। না, তার তার ফাঁসি দেওয়া করাটা তো ন্যায্য, কারণ একটা দেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলে দিয়েছে একটা গোলামী চুক্তি করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের শুক্রবারের অতিথি জনাব আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট। আপনাদের খুবই প্রিয় মুখ। প্রতি শুক্রবার আমাদের এখানে সময় দেন, এই জন্য আমি আগামীকে কৃতজ্ঞতা জানিয়ে নিচ্ছি। জনাব আনিস আলমগীর, আশা করি আপনি ভালো আছেন। আমরা আলোচনাটা এভাবে শুরু করতে চাই আজকে। আপনি জানেন যে জ্বালানি তেলের যে দাম, এবং সারা দেশে সারা দুনিয়াতে যে সংকট, দুনিয়ার অনেক দেশের দাম বাড়িয়েছে, আমাদের একটু বাড়ানোর ঘোষণা হয়েছে অলরেডি এবং বেড়েছেও। এবং এই বাড়ানোর পর আমরা একটা প্রতিক্রিয়া দেখলাম যে অনেক জায়গায় লাইন একটু ছোট হয়েছে, বিশেষ করে বাইকের লাইন তো ছোটই হয়েছে বেশি, অনেকে বলছে, কিন্তু তারপর গাড়ির লাইনগুলো রয়ে গেছে। তো এই যে এটাকে কেন্দ্র করে গাড়ি মানে পরিবহন ব্যয় বৃদ্ধি, গাড়ি ভাড়া বাড়ানোর জন্য মিটিং টিটিং করে একটা সিদ্ধান্ত পাওয়া গেলো, গাড়ি ভাড়া বাড়লো, এর প্রভাব তো দ্রব্য মূল্য পড়বে। তো সব মিলিয়ে সামনের দিনগুলো আপনি কেমন দেখছেন? সরকার কিভাবে হ্যান্ডেল করবে? সাধারণ মানুষ কিভাবে এই বাড়তি মূল্যটাকে ম্যানেজ এটা করবে? শুধু সরকার হ্যান্ডেল করার কথা বলবো না, আমি আমি মনে করি যে এটা বিরোধী দলেরও দায়িত্ব। কারণ সরকার বা এর আগের সরকার বা শেখ হাসিনার সরকার অর্থনীতি নিয়ে তাদের তো অবশ্যই তাদের দুই সরকারের তাদের প্ল্যান ছিল, তারা সেভাবে এগিয়েছে। এবং অর্থনীতি গত 20 বছরে দেশের মধ্যে যে একটা চাঞ্চল্য এসেছিল, যে প্রত্যাশা ছিল যেটা আম, মানুষের, সেই জায়গা থেকে এখন আমরা যে প্ল্যান নিয়ে এগিয়েছিলাম, মনে করেন যে কিভাবে আরো সামনের দিকে যাব, কিন্তু ইরান যুদ্ধ যখন চলে এসেছে, ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে অর্থনীতির ওই হিসাব তো আর নাই। আমার মনে হচ্ছে অর্থনীতির ওই হিসাব পাল্টে গেছে, এবং সেটা পাল্টে যেতে বাধ্য। এটা শুধু যে বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য। সো এবং এই এই সংকটের জন্য, বৈশ্বিক এই সংকটটা সরাসরি আপনার এটা একটা প্রভাব ফেলছে। কিভাবে? জ্বালানি তেলের দাম বাড়তেছে। জ্বালানি তেলের দাম বাড়া মানে আপনি যেটা বলছিলেন, উৎপাদন খরচ এবং মূল্যস্ফীতি বাড়বে, এবং মজুরি এবং পণ্য মূল্যের চাপ বাড়বে। ইনফ্লেশন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, বিনিয়োগ কমবে, ডলার আরো শক্তিশালী হবে, অর্থনীতির গতি কমে যাবে। সব দিক থেকে বাংলাদেশ তো অনেক বেশি ঝুঁকিতে আছে। বাংলাদেশের জ্বালানি আমদানি নির্ভর কমপ্লিট, আমরা তো নিজেরা তেল উৎপাদন করি না ওই অর্থে। সো আমাদের গ্যাসও পর্যাপ্ত নয়। আমরা এলপিজি বা এলএনজি যেটা বলে, কি জানি ওটা বলে, তরল যেটা, সেটা সেটা আমরা ইউজ করছি। তো আমরা গ্যাস উপর নির্ভর করছি। তো আমাদের জ্বালানি নির্ভরতা যখন আমাদের বেশি, তখন আমাদের কষ্টটাও বেশি, মানুষ সাফারিংসটাও মানুষের বেড়ে যাচ্ছে। আমরা 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 যেটার উপর সবচেয়ে বেশি ভরসা করি সেটা হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্সের উপরে একটা নির্ভরশীলতা এবং রেমিটেন্সে যদি এটার প্রভাব পড়ে, তাহলে হোল রিজার্ভে প্রভাব পড়বে। এবং এটা টানা 8 মাস ধরে আমরা যদি আমাদের অর্থনৈতিক হিসাবগুলো দেখে, প্রবৃদ্ধি নাই, সাড়ে 3 পয়েন্ট বোধহয় আছে, এবং রেমিটেন্সের উপর আমরা নির্ভরশীল হয়ে আছি। আমরা আমদানি ব্যয় বাড়তেছে আমাদের দিন দিন, বাণিজ্য ঘাটতি বাড়তেছে, জ্বালানি দাম বৃদ্ধি পাওয়াতে মানুষের নাভিশ্বাস হয়ে যাচ্ছে। এটা হয়তো সরকার টের পাচ্ছে না, কারণ আমার টানা নতুন সরকার এসে মানুষের ইয়েটা, মানে ক্ষোভ বিক্ষোভটা হয়তো ওইভাবে দানা বাঁধে নাই। কিন্তু এটা যদি পুরনো সরকার হতো, তাহলে সেটা হয়তো আরো বেশি সামনে চলে আসতো। তাহলে রেমিটেন্স কমে গেলে আমাদের একটা নতুন করে চাপ সৃষ্টি হচ্ছে, এবং বৈদেশিক মুদ্রার যেটা বলছিলাম, রিজার্ভে চাপ হচ্ছে, বিনিয়োগ আরো কমে যেতে চাচ্ছে, কর এবং জিডিপির অনুপাত নিচে নেমে যাচ্ছে, ব্যাংক থেকে ঋণ নিয়ে চলতে হচ্ছে, ব্যয় বাড়াইতে হবে এবং আয়ের উৎস বাড়াতে হবে। কিভাবে আপনি ব্যয় বাড়াবেন, আয়ের উৎস বাড়াবেন, যখন বিনিয়োগে হয় না?
দেশি বিদেশি কোনোটাই হচ্ছে না। তো এই অবস্থায় আমার মনে হয় যেন সরকার এবং বিরোধী দল দুই পক্ষেরই একটা বোঝাপড়ার দরকার আছে, যে রাজপথ উত্তপ্ত করতে তারা যে প্ল্যান নিচ্ছে, আহ, তাদের তথাকথিত সংস্কার সংস্কার করছে, সেই সংস্কার নিয়ে যে তারা রাস্তায় নামতে চাচ্ছে, আমার মনে হয় এটা 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 আপাতত তারা এটা মাথা থেকে ফেলে মানুষের চিন্তা করতে হবে, দ্রব্যমূল্যের চিন্তা করতে হবে। তবে হামের টিকার একটা একটা দুর্যোগ নেমে এসেছে, 200-এর উপরে শিশু মারা গিয়েছে। এরা তো এগুলো নিয়ে তো কোনো কথাবার্তা নাই ওই অর্থে। এগুলো তো ডক্টর ইউনূসের তো ফাঁসি দাবি করা উচিত, যে এই এই সমস্ত কর্মকাণ্ডের জন্য, কিন্তু তারা সেটা করে না। আপনি আপনি যে ডক্টর ফাঁসি দাবি করছেন, এটা তো আমরা তো গত কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন মিডিয়া, যে কেবল হামের টিকা না, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আমাদের বাণিজ্য চুক্তি হয়েছে, এই চুক্তি নিয়ে দেখলাম বিভিন্ন জন লেখা লিখেছে, এবং এটা তো ভয়ঙ্কর একটা চুক্তি। আমাদের তো সবকিছু শেষ হয়ে যাবে। তো ওরা তো এই কারণে ফাঁসি দাবি করছে। এই চুক্তিটা নিয়ে আপনার মানে একটু ছোট করে দিতেন। না, তার তার ফাঁসি দেওয়া করাটা তো ন্যায্য, কারণ একটা দেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলে দিয়েছে এটা গোলামি চুক্তি করে, এবং সরকারি দল বিরোধী দল দুই পক্ষ এটা চুপ হয়ে আছে। তো এটা এটা তার ফাঁসি দাবিটা আসলে করবে কে? তাহলে জনগণের তরফ থেকে উঠতে হবে। উনি বাংলাদেশকে যে অবস্থায় রেখে গেছেন, ওনার নিজের স্বার্থ সিদ্ধির সবকিছু পূর্ণ করে উনি যে দেশটাকে 12টা বাজিয়ে গিয়েছেন, এবং বিশ্ব বাটপার হিসাবে তাকে যে বারবার আমরা বলছি, এই বাটপাড়িটা যে উনি করে গেছেন জাতির সাথে, তার তো একটা বিচার হওয়া উচিত। তার তো ফাঁসি না হওয়া, অন্তত তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। ফাঁসি হবে কি না হবে সেটা পরের ব্যাপার, তার বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত, তাকে বিচারের মুখোমুখি করা উচিত। কিন্তু সরকারের তরফ থেকে আমরা এমন কিছু দেখছি না, বরং তার কিছু পাওনা যেগুলো আছে সেগুলো সরকার বরং দিয়ে দিয়েছে। সে যা যা করেছিল, যে সমস্ত অবৈধ সুবিধা নিয়ে গেছিল, সরকার এখানে কোনো প্রতিবন্ধকতা দেখাচ্ছে না। হম। এখন এই সংকট থেকে পাওয়া যাবে, আজকে একটা নিউজ পেলাম, এটা না সে প্রশ্ন আপনার কাছে, যে আমি দেখলাম যে এই গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট, পিআরআই, তারা তাদের যে মুখ্য অর্থনীতিবিদ তিনি বলেছেন যে গত মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এটা হাই পাওয়ার মানে 56 টাকা। অর্থাৎ এটার প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে। এই যে ওনার এই মন্তব্য, এটাকে আপনি কিভাবে দেখবেন? না, এটা তো ভয়াবহ যদি সত্যি হয়ে থাকে ওই রিপোর্টটা। কারণ এমনিতে মুদ্রাস্ফীতি আপনার 8%-এর উপরে, তার উপর যদি এভাবে যখন ইচ্ছা যাচ্ছে তাই টাকা ছাড়েন আপনি, তাহলে টাকা টাকা তো টাকার মূল্য এমন অবস্থা হবে যে পাকিস্তানের কাছে চলে যাবে। পাকিস্তানের টাকা যেমন এখন তেজপাতা হয়ে গেছে, বা আমি আফগানিস্তানে দেখে এসেছি, ইরাকে দেখে এসেছি, ইরানও দেখে এসেছি, যে তাদের টাকা যে তেজপাতা হয়ে গেছে, এগুলো বাংলাদেশের টাকাও তাহলে তেজপাতার মতো হয়ে যাবে, এটা কোনো মূল্য থাকবে না। হুম। আমি আমি এই জন্য বলছি যে আসলে সরকারের উপর একটা ভীষণ দায়িত্ব পড়ে গেছে। এখন রাজনীতির মাঠ গরম করার সময় না, এখন অর্থনীতি নিয়ে চিন্তা করা উচিত। অর্থনীতি কিভাবে স্ট্রং করবে, কিভাবে সামনের দিনগুলো মোকাবেলা করবে, এই যুদ্ধ পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক প্ল্যানটা চেঞ্জ করে তারা সেদিকে মাথা ঘামানো উচিত মনে করি আমি। আমরা উদ্বিগ্নতার মধ্যে কেউ থাকতে চাই না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিসুলকে। দর্শক, আপনারা শুনলেন যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, দেশ কোন দিকে যাচ্ছে, আমাদের অর্থনীতি কোন দিকে যাচ্ছে, আর এসবের বিপরীতে আমাদের রাজনৈতিক দল প্রয়োজন হচ্ছে। যেখানে আমাদের প্রত্যাশা ছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে গোলামি চুক্তি ডক্টর ইউনূস ও খলিলুর রহমান করে গেছেন, তা নিয়ে আমাদের সরকার এবং বিরোধী দল উভয় সরব হবে। তা নিয়ে তার পরিবর্তে তারা একে অপরকে আলটিমেটাম দিচ্ছে, কালে কয়েকদিন মধ্যে ফেলে দেবে, এবং তার প্রভাব ছাত্র সংগঠনগুলো করছে। এভাবে চলতে থাকলে আগামীতে আমরা কোন দিকে যাব, কি ভাববো, এসব নিয়ে চিন্তা ভাবনা করার সময় হয়েছে। আপনার ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।